হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জানাবো। ওই দিনকার রাস্তায় আসার সময় দেখলাম যে বড় একটা পোস্টার লেখা, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? তো মাথার ভিতরে একটা প্রশ্ন আসলো, বিয়ে করতে ভয় পাচ্ছেন মানে কি? যাই হোক, তো এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে। অনেক তরুণদের মধ্যে এই বিষয়টি আছে যে বিয়ে করতে ভয় পাওয়া। আমার কাছে যে সকল পেশেন্ট আসে সাধারণত সেক্সুয়াল প্রবলেম নিয়ে বা যৌন সমস্যা বলেন, যৌন রোগ নিয়ে আসে। হ্যাঁ, যারা তরুণ এখনো বিয়ে করেনি, অনেকের মধ্যে এই প্রশ্ন আছে, ডক্টর আমি বিয়ে করার পরে আমি কি পরিতৃপ্ত করতে পারবো কিনা, বা আমি কি আমার দ্বারা কি আমার ওয়াইফ সুখী হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তারা বিভিন্ন টেনশনে থাকে। অনেকগুলো কারণে মানুষ বিয়ে করতে ভয় পায়। এর মধ্যে একটা আছে যে আমি চাকরি করি না, আমার টাকা পয়সার অবস্থা কম। হ্যাঁ, আমি সংসার করব কিভাবে, অথবা এই অল্প টাকায় কি আসলে সংসার করা যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো ছাড়া যে এই ফিজিক্যাল সমস্যাগুলো বা শারীরিক সমস্যা নিয়ে যারা টেনশনে আছে, এদের মূল কারণটা কি আসলে? আপনাদের একটা অদ্ভুত তথ্য জানাই যে আমাদের কাছে যে সকল তরুণরা আসে, তাদের মধ্যে কমপক্ষে 95% তরুণ, 95% 100 জনের মধ্যে 95 জন রোগী, যারা রোগী হিসাবে আসেন, সুস্থ। এদের কোনো রোগ নাই। এরা সাইকোসেক্সুয়াল ডিসফাংশনে ভোগে। স্বাভাবিকভাবে দেখা যাবে তার যদি কোনো এক্সামিনেশন করা হয় ফিজিক্যাল, সবকিছু ঠিক আছে, ইনভেস্টিগেশন রিপোর্ট সবকিছু ঠিক আছে, তবুও তারা বলে যে আমি এই সমস্যায় ভুগতেছি। যতদিন মেডিসিন খাওয়ানো হয়, মেডিসিন দেওয়া হয়, হ্যাঁ, অনেকে বলে যে হ্যাঁ আমি মেডিসিন খাওয়ার পরে খুব বেটার আছি, তারপরে এখন আবার খারাপ। তার মানে তার কনফিডেন্টের অভাব। এই যে বিয়ে করতে ভয় পাওয়া, এটা কিন্তু এক ধরনের রোগ, ফোবিয়া। আমি যেমন উচ্চতা ভীতি থাকে অনেকের, উপরে উঠতে ভয় পায়। হ্যাঁ, কারো আছে রাত্রে ভয় পায়, কারো আছে কুকুর দেখলে ভয় পায়, কারো আছে আপনার একা রুমে থাকতে ভয় পায়, একা রাতে ঘুমাতে ভয় পায়। এগুলো সব ফোবিয়া, সব মানসিক রোগ। তো এর মধ্যে এই যে বিয়ে করতে ভয় পাওয়া, এটাও কিন্তু এক ধরনের ফোবিয়া। তো তরুণদের মধ্যে যেগুলো কারণে এই বিয়ে করতে ভয় পাওয়া, সে ভিতরে একটা কারণ হচ্ছে যে তারা নিজেকে অনেক সময় অক্ষম মনে করে, কারণ সেক্স এডুকেশনের অভাব। যার কোনোদিন অভিজ্ঞতা নাই, সে তো জানে না যে কিভাবে কি, বা আমি আমার পারফরমেন্স কি, তার তো অভিজ্ঞতা নাই, তাই না? তো এক্ষেত্রে সে কি করে, ভুল তথ্যগুলো শোনে বিভিন্ন জনের কাছ থেকে, যে একটা মেয়ের এই ক্ষমতা, তাকে এইভাবে পরিতৃপ্ত করতে হয়, পুরুষদের চেয়ে তার অনেক বেশি সেক্সুয়াল চাহিদা, ইত্যাদি ইত্যাদি। সে সব ভুল জানে, একটা তরুণ সব ভুল জানে। ভুল জানার ফলে তার ভিতরে একটা ভীতি তৈরি হয়। ভাই, মনে রাখতে হবে একটা জিনিস, যে একটা মেয়ে কি আল্লাহ বানাইছে পুরুষের জন্য, তো এখানে ভীতির কিছু নাই। আর আপনার যে ভীতি বা তরুণদের যে ভীতি, এই ভীতিগুলো বেশিরভাগই হচ্ছে মনোদৈহিক কারণে। তার ভিতরে কনফিডেন্টের অভাব থাকে, আত্মবিশ্বাসের অভাব থাকে, এজন্য, এবং বন্ধুদের কাছ থেকে ভুল তথ্য জানে, এজন্য সে বিয়ে করতে ভয় পায়। তো যারা তরুণ আছেন, বিয়ে করতে ভয় পাচ্ছেন, তাদেরকে বলি তারা কি কি কারণে ভয় পায়। এক নম্বর হচ্ছে, অনেকেই মাস্টারবেশন করেন, হস্তমৈথুন করেন। এটার মেডিকেলি এটা কোনো রোগ না। ধর্মীয় দিক থেকে খারাপ, ঠিক আছে, বাট মেডিকেলি যদি সব মাসে আপনি 4 বার করেন, সপ্তাহে 1 বার করেন, এটা কোনো সমস্যা না। একদম একদম মুখস্থ করে ফেলেন ভাই, এটা কোনো রোগ না। এটা করার ফলে আপনি যখন রাস্তায় হাঁটবেন, রাস্তার ক্যানভাসাররা বলবে আপনি কি হস্তমৈথুন করছেন, মাস্টারবেশন করছেন, আপনি তো শেষ হয়ে গেছেন। সাথে সাথে আপনি শেষ হয়ে যাবেন। আপনি চিন্তা করবেন, ও যখন বলবে ক্যানভাসাররা যে আপনি তো বিয়ে করতে পারবেন না, সাথে সাথে আপনি মনে করবেন আপনি অযোগ্য হয়ে গেছেন। তাহলে একটা পয়েন্ট, একটা জিনিস থেকে আপনি ক্লিয়ার হলেন যে না, আপনি সমস্যা না এটা। 2 নম্বর হচ্ছে যে যদি কারো উত্তেজনা হয়, যৌন উত্তেজনা জাগে, তার পেনিসের মাথায় পানি পানি আঠালো পদার্থ আসতে পারে, ফ্লুইড আসতে পারে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। বাট অনেকে এই কমপ্লেনটা করে। আমরা প্রায় ফোন পাই যে ডক্টর, আমার উত্তেজনা যখন আসে, উত্তেজিত অবস্থায় আমার পেনিসের মাথায় পানি পানি লালা লালা পদার্থ আসে, আমার তো বীর্য বের হয়ে যাচ্ছে। যতই বলি যে ভাই এটা কোনো রোগ না, এটা কোনো স্বাভাবিক একটা অবস্থা, কোনো সমস্যা নাই, কিন্তু উনি যে ওই ভয়টা পাচ্ছে। কারণ আমাদের মানে কি বলা যায়, যে যারা কোয়াক হাতুড়ে চিকিৎসকরা, যারা ক্যানভাসার আছে বা এই টাইপের যারা আছে, বিভিন্ন হার্বাল বা পোস্টার যারা দেয় বা বিভিন্ন টিভি বিজ্ঞাপন দেয়, যারা এসব রোগগুলোকে পুঁজি করে রোগীদের সাথে প্রতারণা করে, তারা কিন্তু এগুলো বলে যে আপনার উত্তেজনার পর কি পানি পানি বের হয়, তাহলে আপনি শেষ হয়ে গেছেন। তো পেশেন্ট মনে করে কি যে সত্যি আমি শেষ হয়ে গেছি। অবচেতন মন তারা এটা প্রোগ্রাম করে রাখে। সে মনে করে যে না, সত্যি আমি রোগ হয়ে গেছে, আমার আমার পেনিসের মাথায় পানি পানি বের হয়েছে, তার মানে আমি শেষ। আমি আবারও বলি যে ভাই, এটা কোনো রোগ না, এটা স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, আপনার আপনি উত্তেজিত হচ্ছেন, বের হবে, এটা তো স্বাভাবিক, ন্যাচারাল। এটা অস্বাভাবিক কিছু না, এটা কোনো রোগ না। 3 নম্বর, দুইটা গেল। 3 নম্বর, কি কি কারণে তারা এই ভয়টা পায়। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে স্বপ্ন দোষ। এই স্বপ্ন দোষ নিয়ে আমার ভিডিও আছে, আমি ওখানে বলছিলাম যে এটার নাম যে কেন দোষ দিছে আমি জানি না, এটা তো দোষের কিছু না, তো ভালো।
উৎপাদন হচ্ছে, বের হয়ে যাচ্ছে, অস্বাভাবিক কিছু না। কিন্তু তখন রাস্তার যারা ক্যানভাসার আছে অথবা অপচিকিৎসা যারা করে তারা বলে কি যে 1 ফোঁটা বীর্য 80 ফোঁটা রক্তের দ্বারা তৈরি। আপনার 1 ফোঁটা বীর্য যাওয়ার অর্থ হচ্ছে আপনার শরীর থেকে 80 ফোঁটা রক্ত চলে যায়। তো সাথে সাথে পেশেন্ট চিন্তা করে আমার 80 ফোঁটা রক্ত চলে গেছে, এত ফোঁটা চলে গেছে, তার মানে ওই ক্যালকুলেশন করতে থাকে এবং সাইকোলজিক্যালি সে সিক হতে থাকে, মানসিকভাবে সে দুর্বল হতে থাকে। আবার আপনাদের আর একটা তথ্য জানাই, সেটা হচ্ছে যে অনেকে বলে, এটাও ওই রাস্তার ক্যানভাসাররা, আমি মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়িয়ে শুনি, হ্যাঁ, যে ওরা কিভাবে মানুষকে বিপদে ফেলে, কিভাবে ঝামেলায় ফেলে শুনি। তো ওরা মাঝে মাঝে বলে যে একবার স্বপ্নদোষ হওয়ার অর্থ হচ্ছে 80 বার সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময়, ওয়াইফের সাথে সেক্স করার সময়। তো পেশেন্ট মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে, যে মানে তরুণ মানসিকে ভেঙে পড়ে। ও তো জানে না, এই এডুকেশনটা কোথাও শিখে নেয়। সে মানসিকভাবে ভেঙে পড়ে যে আমি আমার এতবার স্বপ্নদোষ হয়েছে, তার মানে আমি তো শেষ হয়ে গেলাম। তা আমি এদের জন্য বলছি যে না ভাই, স্বপ্নদোষ একটা স্বাভাবিক প্রসেস, এটা কোনো রোগ না। আমার আরো ভিডিও আছে স্বপ্নদোষ নিয়ে, আপনি দেখুন। এবং সত্যিকার অর্থে স্বপ্নদোষ কোনো দোষের কিছু না, কিন্তু প্রতিদিন যদি হয়, অস্বাভাবিক হয়, তখন আমরা বলি যে ঠিক আছে আপনি একজন চিকিৎসকের সাথে দেখা করেন। এর মানে এই না যে আপনি শেষ হয়ে গেছেন, আপনি অযোগ্য হয়ে গেছেন, আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন, বিষয়টা এরকম না। এরপরে আসেন 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, অনেকে বলে যে ডক্টর আমি যখন বাথরুমে যাই, যখন আমি বাথরুমে কোদ দেই, তখন আমার বীর্য বের হয়ে যায়। হ্যাঁ, এটা অনেকে কমপ্লেন করে। আচ্ছা, এটা সম্পর্কে কিছু কথা বলি। সেটা হচ্ছে 2টা অপশন থাকতে পারে। 1 নম্বর হচ্ছে সত্যি সত্যি সে পেশেন্ট হতে পারে। যদি তার গনোরিয়া হয় অথবা যদি তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, কোনো কারণে যদি ইনফেকশন হয়, তখন তার পুজ যেতে পারে, সেটা কিন্তু ভিন্ন জিনিস, সেটা রোগ। বাট এছাড়া কারো কনস্টিপেশন, পায়খানা যদি কষা থাকে, তার এমনি এমনি এটা বের হতে পারে। একটা ভালো ছেলে, সে কোনোদিন মাস্টারবেশন করে নাই, তার কোনো গার্লফ্রেন্ড নাই, সে সেক্সুয়াল রিলেশন করে নাই কারোর সাথে, এমনকি তার স্বপ্নদোষও হচ্ছে না, একটা ছেলে, তার এটা বের হবে কিভাবে বলে? হ্যাঁ, প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে, অতিরিক্ত যেটা আছে প্রস্রাবের সাথে বের হয়ে যেতে পারে, এটা কোনো রোগ না। সাধারণত যাদের কনস্টিপেশন আছে, যদি এরকম সমস্যা হয়, তারা যদি ইসবগুলের ভুসি খায় অথবা ফাইবার জাতীয় খাবার খায়, এই সমস্যাগুলো দূর হয়। তার মানে এটাও কোনো রোগ না। যদি হ্যাঁ, যদি প্রস্রাবে প্রচুর যন্ত্রণা থাকে, যদি পুজ যায়, দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে যান, কারণ আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। বাট আপনি সুস্থ মানুষ, মাঝে মাঝে আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি প্রস্রাবের সময় কোদ দিচ্ছেন, আর আপনার প্রস্রাবের সাথে আম, এভাবে বীর্যের মতো বের হচ্ছে, ভাতের মাড়ের মতো পাতলা পাতলা বের হচ্ছে, সাথে সাথে আপনি ভয় পেয়ে গেলেন, আমি মনে হয় শেষ হয়ে যাচ্ছি, সব বের হয়ে যাচ্ছে। না রে ভাই, উৎপাদন হইতেছে। হ্যাঁ, উৎপাদন হইতেছে অটো। আপনি বের করলেও উৎপাদন হবে, না বের করলেও উৎপাদন হবে। তো এটা নিয়ে টেনশন নাই। সো এটাও কোনো রোগ না। আমরা 4টে পয়েন্ট বললাম, ঠিক আছে? কেন আমাদের তরুণরা বিয়ে করতে ভয় পায়, এই কারণগুলো বলতেছি, আমি সলিউশনও দিয়ে দিচ্ছি, যেহেতু এগুলো কোনো রোগ না। এবার আসেন আর একটা পয়েন্ট বলি। ধরেন কোনো কারণে সে মাস্টারবেশন করছে, মাস্টারবেশন করার পরে সে দেখলো, ডক্টরের কাছে শুনছে আপনার বীর্য পাতলা, বীর্য ঘনর একটা কাহিনী শুনছে, সে তার ভিতরে একটু কৌতূহল, কিউরিসিটি জাগলো যে আমার বীর্যটা কেমন, একটু দেখি। দেখতে গিয়ে দেখলো একটু পাতলা, ভয় পেয়ে গেল, হাই হাই আমি শেষ, আমার বীর্য পাতলা, আমি মনে হয় বাবা হতে পারবো না। অনেকে তো আমার কাছে বলে ডক্টর আমার বীর্য পাতলা, আমি বাবা হতে পারবো না, কি দরকার একটা মেয়ের জীবনটা নষ্ট করা। আমি বলছি আপনি বাবা হতে পারবেন না কিভাবে বুঝলেন? কারণ আমি বীর্য দেখে তারপর বুঝছি। আমরা আপনার চোখে কি মাইক্রোস্কোপ লাগানো আছে নাকি? হ্যাঁ, ওর ভিতরে বীর্যের ঘন পাতলার সাথে তো কোনো সম্পর্ক নাই ভাই। সম্পর্ক হচ্ছে যে এই সিমেনের ভিতরে আপনার স্পার্ম বা শুক্র আছে কিনা, সুস্থ শুক্র আছে কিনা, তাহলে আপনি বাবা হতে পারবেন। ঘন পাতলার সাথে কোনো সম্পর্ক নেই, পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে ভাই? তাহলে এটা বুঝলেন তো, ঘনর সাথে পাতলার সাথে কোনো সম্পর্ক নেই। তবে ঘন করার জন্য কিছু খাবার আছে যেগুলো এটা সাহায্য করে, ইউনানি আয়ুর্বেদিক কিছু এরকম মেডিসিনের ইউজ হয়, এরকম কিছু হার্বস আছে, কিছু খাবার আছে, এর ভিতরে খেজুর একটা, দুধ, তারপরে আমার আরো কিছু ভিডিও আছে খাবার নিয়ে, আপনারা দেখে নেবেন, ওইখানে বিস্তারিত বলা আছে, এটা খেতে পারেন আপনি। আমরা কয়টা পয়েন্ট বললাম? 4টা, আর একটা 5টা। যে যে কারণে তারা ভয় পায় যে আমি মনে হয় শেষ। আর একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। ধরেন একটা ছেলের, একটা তরুণের সেক্সুয়াল, সে মানে সেক্সুয়াল খুব ইচ্ছা, আগ্রহ, তো বন্ধুর পাল্লায় পড়ে একদিন বন্ধুরা বললো চল দোস্ত ওরকম সেক্স করে। এখানে কিন্তু সে তার ওয়াইফ না, টাকার বিনিময়। যখন যায় তখন তার প্রথম ভয়টা কাজ করে যে
কেউ দেখে ফেলে কিনা, আশেপাশের মানুষজন চিনে ফেলে কিনা। তার মানে তার অবচেতন মনে একটা ভয় কাজ করে যে আমি হোটেলে ঢুকতেছি, কেউ দেখে ফেললো কিনা। মেয়ের কাছে যাওয়ার পর চিন্তা করে পারবো কি পারবো না। সাধারণত অথবা যদিও পারলো, প্রথম অবস্থায় দ্রুত বীর্যপাত হলো, সাথে সাথে ভয়, আমি শেষ, আমার দ্রুত বীর্যপাত হয়ে গেছে। ভাই প্রথম অবস্থায় হতে পারে দুই একবার, এটা স্বাভাবিক। এই জন্য বেটার বিয়ে করার পরে ওয়াইফের সাথে যা করার করেন, বাহিরে করছেন একে তো সাইকোসোমাটিক রোগ হয়ে যাবে। কোনো রোগ না, কিন্তু আপনি মনে করবেন আপনি অসুস্থ হয়ে গেছেন। কোনো রোগ না, আপনি মনে করবেন আপনি আপনি শেষ। সাথে সাথে কিছু গিফট পাবেন আপনি, গিফট, এসটিডি, যৌন রোগ। বড় গিফট, ছোট গিফট, অনেক গিফট আছে। গনোরিয়া, সিফিলিস মোটামুটি বড় মাঝারি ধরনের গিফট। এরপরে আছে হেপাটাইটিস বি আছে, হেপাটাইটিস সি আছে। এরপরে আছে আপনার বড় গিফটও পেয়ে যেতে পারেন, এইডসও হয়ে যেতে পারে আপনার। সো সাবধান, কন্ডম ব্যবহার করবেন। অ্যাক্সিডেন্ট হয়ে কন্ডম অনেক সময় কিন্তু ফাটে। যাই হোক, অনেক কথা বললাম ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলো কোনো রোগের মধ্যে পড়ে না। তারপরে যদি আপনার এরকম কোনো প্রবলেম হয়, তারপর যদি মনে করেন সত্যি সত্যি আপনি অসুস্থ, তারপর যদি মনে করেন যে না আমি আসলেই সত্যি আমার কাছে খারাপ লাগতেছে, বা আপনি আমার কথা বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি আপনার বাসার পাশের কোনো অভিজ্ঞ এক্সপার্টকে দেখান, জন্মযৌন বিভাগের ডাক্তারকে দেখাতে পারেন। পাশে যদি এরকম কোনো মেডিকেল কলেজ থাকে ওখানে ওই ডিপার্টমেন্টে গিয়ে দেখা করতে পারেন, অথবা যে কোনো ডক্টরের সাথে আপনি মিট করতে পারেন, ক্লিয়ারলি কথা বলতে পারেন, ডক্টর আমি কি আসলে সুস্থ আছি কিনা, আমার কোনো সমস্যা আছে কিনা। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি মন দিয়ে দেখলেন। লাইক দিন, কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।